বন্ধুরা, আজকে বঙ্গ মিডিয়াতে একটা খবর নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। সেটা হচ্ছে দিল্লির যে আবগারি দুর্নীতি মামলা রয়েছে, সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সুপ্রিম কোর্ট জামিন দিয়ে দিয়েছে। তার থেকেও বড় কথা, যে খবরটা নিয়ে আরও বেশি হইচই হচ্ছে, সেখানে যে দুই বিচারপতির বেঞ্চ ছিল, সেখানের এক বিচারপতি জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া, তিনি সিবিআইকে আবারও তো খাঁচায় বন্দি তোতা পাখি এই কথা এই স্টেটমেন্ট নিয়েছেন। এইটা নিয়েই হইচই হচ্ছে এবং এই রাজ্যের শাসক দল দুর্নীতির দায়ে যারা এই রাজ্যের মানুষের চোখে একটা অন্যভাবে দেখা হচ্ছে, তারা যেন নতুন করে অস্ত্র পেয়ে গেছে। আর এই বিষয়টা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে যে পাল্টা নিউজটা আসছে, যেটা নিয়ে হাইলাইট হচ্ছে, এই জাস্টিস উজ্জ্বল ভূঁইয়ার যে কেরিয়ার পাথ, সেটা নিয়ে যে আলোচনা হচ্ছে। দুই বিচারপতি, এই জাস্টিস ভূঁইয়ার সঙ্গে সেই বেঞ্চে সূর্যকান্ত ছিলেন, জাস্টিস সূর্যকান্ত, এই দুজনের যে বিচারের রায় নিয়ে মতভেদ হয়েছে, সেগুলো কিন্তু বাংলা মিডিয়ায় আসছে না। আর সেগুলো যখন এক এক করে সামনে আসছে, তখন একটা কথাই বলা যেতে পারে যে সুপ্রিম কোর্টে কিন্তু ভয়ঙ্কর খেলা হচ্ছে। এবং যে সত্যিকারের জাস্টিসটা মানুষ খুঁজছেন, যতদিন এই কলেজিয়াম সিস্টেম বেঁচে আছে, সুপ্রিম কোর্টে কি সেই জাস্টিস আলটিমেটলি হবে, নাকি সেখানকার বিচারপতি চেয়ারে বসে আলটিমেটলি পলিটিক্যাল গেম খেলা হচ্ছে, যে গেমের এক এবং একমাত্র উদ্দেশ্য রাজনৈতিকভাবে ইন্ডি জোটের হাতকে শক্ত করা? এই ভয়ঙ্কর প্রশ্নও কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এবার উঠতে শুরু করে গেছে। কি কি তথ্য আসছে, এই উজ্জ্বল ভূঁইয়ার কেরিয়ার পাত্রা ঠিক কী, আর জাস্টিস সূর্যকান্তের সঙ্গে কেন এই মামলায় মতবিরোধ হলো? সত্যি অরবিন্দ কেজরিওয়ালের যে জামিন, সেটা কি জাস্টিফাইড? সত্যিই সিবিআই খাঁচায় বন্দি তোতা পাখি এই কথার যে অস্ত্র নিয়ে এই রাজ্যের শাসক দল ময়দানে নেমে পড়েছে, সেটা কি জাস্টিফাইড? এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমি অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিয়ে বিশেষ কোনো কথা বলবো না, কিন্তু এখানে আপনাদের একটা মারাত্মক ব্রেকিং নিউজ দিয়ে রাখি। সেটা হচ্ছে, যে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের এই জামিনটা মঞ্জুর করেছে, সেখানে দুই বিচারপতি ছিলেন। জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া, যিনি খাঁচায় বন্দি তোতা পাখি বলে সিবিআইকে আবার দাগিয়ে দিয়েছেন, এবং তার সঙ্গে ছিলেন জাস্টিস সূর্যকান্ত। এবার এখানে একটা পয়েন্টে দুই বিচারপতির মধ্যে মতভেদ হয়েছিল। কোন পয়েন্টে? জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া যেখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিটাই সঠিক নিয়ম মেনে হয়নি, সেখানে জাস্টিস সূর্যকান্ত কিন্তু বলছেন যে না, এই যে গ্রেপ্তারি সিবিআই করেছে, সেই গ্রেপ্তারি একদম জাস্টিফাইড ছিল এবং সেটা নিয়ম মেনে হয়েছে। এবার এখানেই হচ্ছে আসল মজাটা। দেখুন, একটা ল থাকবে, সেই লটা একটা কোনো ক্রাইমকে ডিফাইন করবে, সেই অনুযায়ী জিনিসটা এক্সিকিউট হয়েছে কিনা। এখানে আমি বললেও যা হবে, আপনি বললেও তাই হবে। কিন্তু দুই বিচারপতির এই মতের ফারাকটা হচ্ছে কেন? তার মানে কি লটা যেভাবে আছে, সেটা বিচারপতি ওয়াইজ নিজেদের মতো করে তারা সেটার ভাবনাটা করতে পারেন, তার ব্যাখ্যাটা করতে পারেন, এবং সেই অনুযায়ী রায়টা দিতে পারেন? অর্থাৎ আইন সবার ক্ষেত্রেই সমান, যে অপরাধ করবে সেই অপরাধের ক্ষেত্রে সেই আইন থাকবে, সেই অনুযায়ী শাস্তি হবে। এইটা কি সঠিক নয়? এই প্রশ্নটা কিন্তু এই রায়ের পর উঠে গেছে। এবার আপনারা বলবেন, তাহলে জামিনটা হলো কেন? জামিনটা হলো এই কারণেই, কেননা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব, তিনি তো ডিফাইন করেই দিয়েছেন, বা এটা বিচারপতি মহলে কথাই চলছে, যে ভারতবর্ষে জামিনটাই হচ্ছে নিয়ম, জেলে রাখাটা হচ্ছে ব্যতিক্রম। সুতরাং সেই কনসেপ্টের উপর বেশ করে দুই বিচারপতি এগ্রি করেছেন যে হ্যাঁ, জামিনটা হতে পারে, কিন্তু সেই জামিনের জন্য অনেক কন্ডিশন দিয়েছেন। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি যে প্রসঙ্গটা আপনাদের তুলতে চাইছি, সেটা হচ্ছে যে এখানে জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া যে কমেন্টটা করলেন, যে সিবিআই খাঁচাইবন্দি তোতা পাখি, তাদেরকে প্রমাণ করতে হবে এই জায়গাটা, এটা একজন বিচারপতি চেয়ারে বসে কি তিনি করতে পারেন? এটা তো তিনি ব্যাপারটাকে পলিটিসাইজ করে দিলেন। কেন পলিটিসাইজ করে দিলেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে, এর আগে সিবিআই সম্পর্কে এই কথা কখন উঠেছিল মাথায় রাখতে হবে, খুব ভালো করে টাইম ফ্রেমগুলো মাথায় রাখতে হবে। 2013 সালে উঠেছিল। 2013 সালে কাদের সরকার ছিল কেন্দ্রে? ইউপিএ, মনমোহন সিং প্রধানমন্ত্রী। যে সরকারের জোট শরিক ছিল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা যখন সিবিআই সম্বন্ধে কাঁচাই বন্দি তোতাপাখি নিয়ে কথা বলে, তখন কিন্তু তারা বলে না যে সময়ে কথাবার্তাটা হয়েছিল, সেই সময়ে যে সরকার চলছিল, সেই সরকারের পার্ট ছিল এই শাসক দল। সুতরাং
খাঁচাইবন্দি তোতাপাখিটা কেন বলা হয়েছিল? কংগ্রেস আমলে একের পর এক দুর্নীতি হয়েছে। কমনওয়েলথ কেলেঙ্কারি হয়েছে, 2G স্পেকট্রাম স্ক্যাম হয়েছে, কোলগেট কেলেঙ্কারি হয়েছে, কিন্তু সেখানে সিবিআইকে তদন্ত করে যাদের একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, কেউ অবধি পৌঁছেছিল? সেই সবের পরিপ্রেক্ষিতেই এই কথাটা বলা হয়েছিল। কিন্তু সেই সময়কালটা আর ব্যাকগ্রাউন্ডটাকে গুলিয়ে দিয়ে শুধু সিবিআই খাঁচাইবন্দি তোতাপাখি, যেন নরেন্দ্র মোদী জামানা আসার পর থেকে নরেন্দ্র মোদী তাদেরকে তোতাপাখির মতো ব্যবহার করছেন, এই জায়গাটা তুলে ধরা হয়। আর সেইটাকে আজকে জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া নতুন করে আবার তুলে ধরলেন, যাতে করে ইন্ডিজোট এবং এই ইন্ডিজোটের শরিক এই রাজ্যের শাসক দলও আছে, তাদের হাত শক্তপোক্ত হলো এবং দেখবেন টিভি চ্যানেলে গিয়ে গিয়ে এই কথাটাই নতুন করে বলবেন। কিন্তু এই উজ্জ্বল ভূঁইয়া যখন এই প্রশ্নটা তুললেন, তখন তার কেরিয়ার পথ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কেন? এবার তার কেরিয়ার পথটা একটু একটু করে আপনাদের বলি। 2011 সালের জুলাই মাসে এই উজ্জ্বল ভূঁইয়া আসাম গভর্নমেন্টের অ্যাডিশনাল জেনারেল হন। সেখানে যে তাদের রাজ্য সরকারের হয়ে যারা লড়াই করবেন সেখানে আছেন। এই 2011 সালের অক্টোবর মাসে গুয়াহাটি কোর্টের তিনি অ্যাডিশনাল জাজ হন। এই 2013 সালের এই উজ্জ্বল ভূঁইয়া 2013 সালের মার্চ মাসে গুয়াহাটি কোর্টের পার্মানেন্ট জাজ হন। কেন এই সময় ফ্রেমগুলো বলছি এবং কেন এই জায়গাটা করছি? তার কারণ হচ্ছে এই 2011 থেকে 2013 এই সময়কাল, যেখানে তিনি প্রথমে অ্যাডিশনাল জেনারেল হলেন স্টেটের, তারপর গুয়াহাটি কোর্টের অ্যাডিশনাল জাজ, তারপর পার্মানেন্ট জাজ হলেন। এই সময়ে আসামের মুখ্যমন্ত্রীর নাম তরুণ গগৈ, এবং যে দলটা আসামে সেই সময় সরকার চালাচ্ছে সেই দলটার নাম হচ্ছে কংগ্রেস। ভালো করে বুঝুন। এরপর এই যে সময়টায় তিনি জাজ হয়ে গেছেন, পার্মানেন্ট জাজ হয়ে গেছেন গুয়াহাটি কোর্টের, আসামের সরকার চলছে, এর পাশাপাশি তিনি মিজোরাম স্টেট লিগাল সার্ভিস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে আছেন। কেন এই তথ্যটা গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে সেই সময় মিজোরামে যে সরকারটা চলছে তার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে লাল থানহাওয়ালা, এবং তিনি যে দলটার মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন সেই সময়, সেই দলটার নাম হচ্ছে কংগ্রেস। এরপর জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া 2019 সালের অক্টোবর মাসে বোম্বে হাইকোর্টে ট্রান্সফার হন। সেখানকার জাজ হিসেবে, সেখানকার বিচারপতি হিসেবে তিনি শপথ নেন। এবং সেই সময় মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী, তার নাম জানেন? তার নাম হচ্ছে উদ্ধব ঠাকরে, শিবসেনার মুখ্যমন্ত্রী। বিজেপির সঙ্গে ধোঁকা দিয়ে কংগ্রেস এবং এনসিপির হাত ধরে তিনি তখন সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছেন। এরপরের যে জামটা হলো 2021 সাল, তেলেঙ্গানা হাইকোর্টে তাকে ট্রান্সফার করা হলো, এবং ঠিক এর পরপরই উদ্ধব ঠাকরে গদি হারালেন, তার সরকার পড়ে গেল, এবং সেখানে বিজেপি শিবসেনার কিছুটা ভাঙিয়ে নিয়ে তারা কিন্তু সরকার করে ফেলল। এই 2021 সালে তেলেঙ্গানা কোর্টের জাজ হওয়ার পর 2022 সালে তেলেঙ্গানা হাইকোর্টের তিনি চিফ জাস্টিস হয়ে গেলেন, এবং 2022 সালে তিনি যখন চিফ জাস্টিস হলেন তখন অবধি সেখানে সরকারে রয়েছে কেসি রাও। 2023 সালে সেই সরকার নির্বাচনে হেরে গেল, এবং কে সেখানে সরকার গঠন করলো? রেবন্ত রেড্ডি মুখ্যমন্ত্রী হলেন। যে দলটার মুখ্যমন্ত্রী হলেন সেই দলটার নাম হচ্ছে কংগ্রেস। এবার এই 2023 সালেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম সিস্টেম এই জাস্টিস উজ্জ্বল ভূঁইয়াকে সুপ্রিম কোর্টের জাজ করলো, এবং সেখানে এখন তিনি বিচারপতি হিসেবে কাজ করছেন। আমি কোনো কিছু নিয়ে কমেন্ট করছি না, আমি শুধু তথ্যগুলো আপনাকে দিচ্ছি। যেখানে যেখানে কংগ্রেসের ছোঁয়া রয়েছে সেখানেই জাস্টিস উজ্জ্বল ভূঁইয়ার একটা কোথাও গিয়ে কার্যকলাপ রয়েছে। সবটাই আশ্চর্য সমাপতন। সর্বভারতীয় মিডিয়ায় কিন্তু এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। এবার এই উজ্জ্বল ভূঁইয়া নিয়ে আরেকটা বড় প্রশ্ন উঠছে সর্বভারতীয় মিডিয়ায়, যে খবরগুলো এখানকার মিডিয়া সামনে নিয়ে আসবে না। বেশি দিন নয়, মাত্র দিন দুয়েক আগে 10 সেপ্টেম্বর একটা মামলা তিনি শুনছিলেন। কোন মামলা শুনছিলেন? আসাম গভর্নমেন্টের বিরুদ্ধে ফেক এনকাউন্টার নিয়ে একটা মামলা সুপ্রিম কোর্টে হয়েছিল। যে পিটিশনটা আসামের যে হাইকোর্ট রয়েছে, গুয়াহাটি হাইকোর্ট, তারা রিজেক্ট করে দিয়েছিল, সেটা সুপ্রিম কোর্টে আসে, এবং সুপ্রিম কোর্টে সেই মামলাটা কে শুনছেন? জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া। এবং সেই মামলায়, যে মামলা গুয়াহাটি হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে, সেই পিআইএল জনস্বার্থ মামলা হয়েছে, সেটাকে রিজেক্ট করে দিয়েছে, সেই মামলাতেই এই জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া তুলোধনা করছেন আসাম সরকারকে। তারা সবটাই ভুল করছে এই ফেক এনকাউন্টার থেকে সব কিছু নিয়ে। এখন প্রশ্নটা এই কারণেই উঠছে, এই জাস্টিস উজ্জ্বল ভূঁইয়ার জন্ম হচ্ছে আসামে, এবং তার
এই বিচারপতি পদে যেটুকুনি যা উত্থান, যা তার অ্যাপয়েন্টমেন্ট থেকে সমস্ত কিছু, তা হচ্ছে কংগ্রেস আমলে। আর বর্তমানে আসামে কংগ্রেস এখন বিরোধী দলের জায়গায় রয়েছে, আসাম গভর্নমেন্টে রয়েছে বিজেপি, যারা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ। ফলে এই জায়গা থেকে একটা কোথাও গিয়ে ওই স্বার্থের সংঘাতের ব্যাপার আসতে পারে। এই জায়গা থেকে আমরা অতীতে দেখেছি যেসব বাঙালি বিচারপতিরা সুপ্রিম কোর্টে এই ধরনের মামলা শুনেছেন, তারা সেই স্বার্থের সংঘাতের জায়গা থেকে সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া তো সরিয়ে নেননি, উল্টে তিনি এই মামলায়, যেটা গুয়াহাটি হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে, সেই মামলায় তিনি আসাম গভর্নমেন্ট, যেটা বিজেপি শাসিত, তাকে তুলোধনা করে ছাড়ছেন। এবার এইগুলো নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তাহলে কলেজিয়াম সিস্টেমের ফলে যে মানুষটা সুপ্রিম কোর্টের জাজ হলেন এবং এই ধরনের জাজমেন্ট পাস করছেন, দেখুন, জাজ হিসেবে তার যেটা ভালো মনে হয়েছে, যেটা সঠিক বিচার হওয়ার কথা, তিনি করেছেন, এই নিয়ে কারোর কিছু বলার নেই। কিন্তু এই যে খাঁচাইবন্দি তোতা পাখি, এই কথাটা নতুন করে যেন জাগিয়ে তোলা। যে খাঁচাইবন্দি তোতা পাখি কাকে বলা হতো? না, সিবিআইকে বলা হতো। কোন সিবিআইকে? যেটা মনমোহন সিং জামানায় সিবিআই ছিল, সেই সিবিআই। নরেন্দ্র মোদীর জামানার সিবিআই এখনও অবধি কোনো বিচারপতি কোনো কোর্টে এই কথাটা বলতে পারেনি। তাহলে সেই পুরনো কথাটা তিনি জাগিয়ে তুললেন কেন? এই কথাটা বলার মাধ্যমেই তো ব্যাপারটাকে পলিটিসাইজ করা হচ্ছে, যে খাঁচাই বন্দি তোতা পাখি, এই জায়গাটা নিয়ে আসা, আর যেটা নিয়েই সমস্ত কথা উঠছে। এবার যেহেতু তার উত্থানকাল এবং তার মুভমেন্টের সঙ্গে কংগ্রেসের সরকারে আসা পড়া, কংগ্রেসের সাথী সরকার, এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে, এটা নিয়ে কিন্তু চর্চা হতে শুরু করেছে। সত্যিই কি সুপ্রিম কোর্টে নিরপেক্ষ বিচার হচ্ছে? বারবার যে কলেজিয়াম সিস্টেমের দিকে হাত উঠছে, আঙুল উঠছে, যেখানে বলা হচ্ছে যে এটা অনেকটা বিচারপতিদের নেপোটিজমের ব্যাপার, যে কারণে এই ব্যবস্থাটাকে অবলুপ্ত করে দিতে চায় নরেন্দ্র মোদী সরকার। এবং কে প্রধান বিচারপতি হবেন বা কিভাবে জাজ সেখানে আসবে, সেটা একটা নির্দিষ্ট মাপকাঠি হবে, সেই মাপকাঠি অনুযায়ী সরকার সেটা ঠিক করবে। সেই জায়গাটাকে আটকে রেখে দেওয়া হয়েছে বিল পাস করে দেওয়ার পরও সুপ্রিম কোর্টের জায়গা থেকে, যে এই কলেজিয়াম সিস্টেমকে কিছুতেই সরানো যাবে না। তাহলে এখন প্রশ্নটা উঠছে, কলেজিয়াম সিস্টেমের ফসল হিসেবে যারা আসছেন, তারা যে রায়দানগুলো করছেন, তারা যেভাবে বিচার প্রক্রিয়া চালাচ্ছেন, সেটা নিয়ে তো সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন হচ্ছে। যেমন প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের মামলাগুলো নিয়ে। ধরুন, ডিএ মামলা, এসএলপি গ্রহণই হয় না, সেই এসএলপিকে গ্রহণ করা হয়েছে, কিন্তু গ্রহণ করা হলে সেটার বিচার করুন, বিচার করা হচ্ছে না। 6 মাস 9 মাস বাদে ডেট দেওয়া হচ্ছে এবং সেদিনকে শুনানি না করে আবার 6 মাস 9 মাস পিছিয়ে পিছিয়ে দেওয়া হচ্ছে। 26,000 চাকরি যাওয়ার মামলা কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, সেই মামলার শুনানিই হচ্ছে না। 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট এই সরকারকে দোষী সাব্যস্ত করে কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, সেই মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, শুনানিই হচ্ছে না। এই যে জায়গাগুলো হচ্ছে, এবং তারপর যে পলিটিক্যাল স্টেটমেন্টগুলো বিচারপতিদের মুখ থেকে আসছে, খাঁচায় বন্দি তোতা পাখি, যে বিচারপতির রোডম্যাপ নিয়ে, তার কেরিয়ার পাথ নিয়ে প্রশ্ন উঠছে, কংগ্রেসের সঙ্গে এত ওতপ্রোত যোগ হচ্ছে, সেই জায়গা থেকে সত্যিই কি সুপ্রিম কোর্টে বিচারটা বিচারের মতো হচ্ছে? অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়ে গেছেন বলে অনেকেই হাহুতাশ করছেন, অনেকেই নরেন্দ্র মোদীকে দোষারোপ করছেন, যে তিনি তো বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়বেন, কিন্তু একের পর এক সব তো জামিন হয়ে যাচ্ছে। হেমন্ত সোরেন জামিন পেয়ে গেল, অরবিন্দ কেজরিওয়াল পেয়ে গেল, বাংলায় ওই অনুব্রত মণ্ডলের মেয়ে পেয়ে গেল। তাহলে আলটিমেটলি দুর্নীতির বিরুদ্ধে তিনি কি লড়তে পারছেন না, নাকি তিনি ওই 240 আসন পেয়ে ভয় পেয়ে রয়েছেন, সেই জন্য তিনি আর কিছু করছেন না? আসল খেলা কি সেখানে হচ্ছে? আসল কি সত্যিই নরেন্দ্র মোদীর ভয় রয়েছে, নাকি তাকে লড়তে হচ্ছে বৃহত্তম একটা সিস্টেমের বিরুদ্ধে, যে সিস্টেমটার নাম কলেজিয়াম? আর সেই কলেজিয়াম সিস্টেমের বিষ কিভাবে ভারতবর্ষকে তছনছ করে দিচ্ছে, তার জলযন্ত্র প্রমাণ আজকের এই বিচারপতির পলিটিক্যাল স্টেটমেন্ট। জাতীয় রাজনীতিতে কিন্তু এটা নিয়েই চর্চা হচ্ছে, বঙ্গ মিডিয়া কিন্তু এটা ভুলেও দেখাচ্ছে না। তাই আমার মনে হলো, যেটা জাতীয় ক্ষেত্রে চর্চা হচ্ছে, সেটা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসা। আমি আবারও বলছি, কোনো বিচারপতির এগেনস্টে আমি কিছু বলছি না, কোনো রায়ের এগেনস্টে কিছু বলছি না, শুধু কিছু ফ্যাক্টস, কিছু স্টেটমেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। বাকি বিচারের ভার আপনাদের, আপনারাই ঠিক করুন, আপনারাই ঠিকভাবে বুঝুন কি চলছে দেশে, কিভাবে চলছে দেশে। বন্ধুরা, যদি এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।